শওকতকে ভোট দিন, ভাঙড়বাসী যা চাইবে তাই দেব। কিছু লোক বিজেপির টাকা নিয়ে গাদ্দারি করছে, তাদেরকে এই মাটিতেই বিনাশ করুন, কবর দিন। ভাঙড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থী শওকত মোল্লা এবং বাহারুল ইসলামের সমর্থনে জনসভা করেন এবং সেই জনসভা থেকে স্পষ্টভাবে ভাঙড়বাসীর উদ্দেশ্যে এই বার্তা দেন। তিনি আরো বলেন, কারো কথা শুনবেন না, কোনো সাম্প্রদায়িক দলের কথাই ভোট দেবেন না। ধর্ম যার যার হৃদয়ে, ধর্ম মসজিদ, মন্দির, গুরুদ্বারা, গির্জাতে থাকবে। বিজেপির হাত যারা শক্তিশালী করছে এবং ধর্মের রাজনীতি করছে, সেই সমস্ত গাদ্দারদের পরাস্ত করুন। হ্যাঁ, কার্যত এই মন্তব্য, এই ধরনের বক্তব্য শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। যারা রাজনীতি নিয়ে চর্চা করেন, যারা ভাঙড়ের মানুষ রয়েছেন, বুঝতে কোনোভাবে অসুবিধা নেই যে তিনি গোটা সভায় একবারও কিন্তু নাম দেননি। নাম নিয়েছে একমাত্র বিজেপি দলের, কিন্তু নাম না নিয়েও তীব্রভাবে একটি দলকে এবং ভাঙড়ের বিধায়ককে আক্রমণ শানিয়েছে, সেটা তার বক্তব্যের মধ্যে দিয়েই স্পষ্ট। হ্যাঁ, তিনি নাম নেননি, তিনি নওশাদ সিদ্দিকীর নাম করেননি, তিনি আইএসএফ দলের নাম করেনি, কিন্তু নাম না করেই তিনি যা বলেছেন তা কার্যত আইএসএফ এর দিকেই ইঙ্গিত করেছেন। শুনুন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখানে আমার খুব প্রিয় প্রার্থী শওকত মোল্লা আমার কলকাতার সামনে ওকে দাঁড় করিয়েছে এই কারণ আমি ভাঙড়ের জন্য অনেক কিছু করতে চাই। শওকতকে ভোট দিন, ভাঙড়বাসী যা চাইবেন তাই করে দেব। কারো কথা শুনবেন না, কোনো নির্দলকে একটিও ভোট দেবেন না। আর বিজেপির টাকা নিয়ে যারা গদ্দারি করে তাদের এই মাটিতে বিনাশ করুন, কবর দিন। ক্যানিং স্টেট প্রার্থী বাহারুল ইসলাম, ওকেও পুরোপুরি সমর্থন করার জন্য, জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আপনাদের আবেদন জানাবো। ও আমার প্রিয় প্রার্থী, কারো কথা শুনবেন না, কোনো সাম্প্রদায়িক দলের কথায় ভোট দেবেন না। ধর্ম যার যার হৃদয়ে, ধর্ম মন্দিরে, মসজিদে, গুরুদ্বারে, গির্জায়, সব ধর্মকে আমরা সম্মান করি। তাই আজও পথ চলি, লড়াই করে। মনে রাখবেন, ধর্ম বলুন, গুরুদ্বারা, গির্জা, মন্দির, মসজিদে রাখতে। এটা ভোটের রাজনীতি। বিজেপির হাত যারা শক্তিশালী করছে, সেই গদ্দারদের পরাস্ত করুন। ভাঙড় হোক, ক্যানিং পূর্ব হোক, ক্যানিং পশ্চিম হোক, সারা বাংলা হোক, সব জায়গায় পরাস্ত করে দিন। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাঙড়ের জনসভা থেকে ঠিক কি বললেন। তিনি আরো মন্তব্য করেছেন, শুধু এইটুকুই নয়, তিনি দীর্ঘ প্রায় 25 মিনিট তিনি বক্তব্য রাখেন। পুরো টাইমটার বক্তব্য আপনাদেরকে শোনাবো না। মেন পয়েন্ট, বিশেষ করে যেখানে নাম না করেই আইএসএফকে আক্রমণ করেছে, সেই বক্তব্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। এরপরে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে, ভাঙড়ে কর্মসংস্থান করেছি, আরো কর্মসংস্থান হবে। শওকত মোল্লা যদি ভাঙড়ে যেতেন, তাহলে তিনি যেটা বলবেন, শওকত মোল্লা ভাঙড়ে জিতলে যেটাই বলা হবে দিদিকে, তিনি সেটাই করে দেবেন ভাঙড়ের জন্য, এমন বক্তব্য তিনি দেন। এবং ভাঙড়ে হসপিটাল হওয়ার বিষয় নিয়েও তিনি কথা বলেন। আগের বার যে হসপিটালের টেন্ডার দেওয়া হয়েছিল, সেটা কোনো কারণে সেই কাজটি অসমাপ্ত থেকে যায় বা হয়নি, জমিদান বা এই ধরনের কিছু বক্তব্য রাখলেন। তো সেই কারণে তিনি বললেন, এবার যদি শওকত মোল্লা জয়ী হয়, এখানে ইতিমধ্যেই কথা চলছে, ভাঙড়ে কিন্তু একটি হসপিটাল খুব শীঘ্রই আমরা উপহার দেব। শুনুন কি বলছেন মমতা ব্যানার্জি। শওকত জিতলে আমায় যেটা বলবে আমি সেটা করে দেব। গরিব মানুষের জমির দখল না করে যে ইন্ডাস্ট্রি সম্ভব সেটা আমরা করব, বাট কিছু লোকের টাকা তোলার জন্য ওটা আমি করব না। এটা মাথায় রাখবেন, পরিষ্কার মাথায় রাখবেন।
হসপিটালটা যাকে তৈরি করতে দেওয়া হয়েছিল সে করেনি, কিন্তু ইসলামিয়া হসপিটাল, ভাঙড়ের এই হসপিটাল তৈরি করবে, তারা ইতিমধ্যেই আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে, সেটাও হয়ে যাবে। আমি ইচ্ছা করে ক্যানিং থেকে শৌকতকে নিয়ে এসেছি। শৌকতই আমায় বলেছিল 8টা থানা বানাতে, আমি এখানে 8টা থানা বানিয়ে দিয়েছি কলকাতা পুলিশের আন্ডারে। ওই আমাকে বলছিল, দিদি মেডিকেল কলেজ হাসপাতালটা শুরু হয়নি। আমি বললাম, ওরে যাকে টেন্ডার দেওয়া হয়েছে সে করেনি, এখন ইসলামিয়া হসপিটাল প্রস্তাব পাঠিয়েছে, ওটা আমরা করে দেব। এবং বানতলা থেকে শুরু করে টোটাল ভাঙড় পর্যন্ত শুরু করে, মনে রাখবেন ক্যানিং স্টেডিয়াম থেকে শুরু করে বাদবাকি যা আপনাদের দরকার আমি করে দেবো, কিন্তু কথা দিতে হবে শৌকতকে আপনারা ভাঙড়ে জেতাবেন। আর ক্যানিং পূর্বেও আমার প্রার্থী বাহারুলকে জেতাবেন, এটা আমায় কথা দিতে হবে। আরও 2 লক্ষ ছেলেমেয়ের চাকরি কিন্তু হবে, লেদার হবে, সব প্রস্তুত হচ্ছে। এবং আপনাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, নিশ্চিন্তে থাকুন। আমাকে যেভাবে শৌকত বলবে বাহারুলকে নিয়ে আমি সেইভাবেই কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরো মন্তব্য করেন। তিনি বলেন, ভাঙড়ে বিজেপির দালাল আছে, তারা এখানে ওখানে বোম ফেলে এবং তারপর বিজেপিকে ফোন করে আর বলে একে অ্যারেস্ট করিয়ে দিন, ওকে অ্যারেস্ট করিয়ে দিন। আমি সব জানি, এরা বিজেপির থেকে টাকা খেয়ে নিজের জাতির সঙ্গেই গাদ্দারি করছে। ভাঙড়ে কতগুলো বিজেপির দালাল আছে, টুকটুক করে বোম মারে আর বিজেপিকে ফোন করে বলে একে অ্যারেস্ট করিয়ে দাও, ওকে অ্যারেস্ট করিয়ে দাও। আমি সবটা জানি, আমি সবটা জানি। এদের বিশ্বাস করবেন না, এরা বিজেপির টাকায় চলে। আমি জানি বলে বলে যাচ্ছি, বিজেপির টাকায়, বিজেপিরও যেমন কমিউনাল তেমনি আরও কিছু কমিউনাল আছে অন্যান্য ধর্মেও, মাথায় রাখবেন। যারা বিজেপির কাছে টাকা খেয়ে নিজের বর্ণের সাথে, নিজের জাতির সাথে গদ্দারি করে, এদের ক্ষমা করবেন না, এদের ক্ষমা করবেন না, এদের ক্ষমা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন যে শওকত মোল্লাকে আমি ভালোবাসি। কার্যত বিস্ফোরক দাবি করেন যে শওকত মোল্লাকে খুন করতে চাইছে ওরা। নাম করেননি কারা, কিন্তু বলেন। তারপর বলেন, আমি যদি বাঁ হাত হই, শওকত মোল্লা আমার ডান হাত। শুনুন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে আমি খুব ভালোবাসি, ওকে খুন করতে চায় ওরা, ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। আমি সব খবর রাখি, যদি কোনো রকম সিকিউরিটি তুলে নিয়ে ওর প্রতি কোনো হামলা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, প্রশাসনকে জানিয়ে রাখলাম। বিজেপির নিজের হিম্মত নেই, আমাকে লড়তে পারে না, ওরা শওকত মোল্লার সাথে ঝগড়া করে মরছে। আর ওই নেতাগুলো বহিরাগতদের সাথে হাত মিলিয়েছে, আমাকে লড়বার ক্ষমতা নেই, ওরা শওকতকে লড়াই করছে। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। এদের ওপর কোনো অত্যাচার আসলে আমি ছাড়বো না। বিজেপির নেতারা 20টা করে গাড়ি সেন্ট্রাল ফোর্স, 30টা করে গাড়ি নিয়ে আর পুলিশ নিয়ে দিল্লির ঘুরে বেড়াবে, আর শওকতদের সিকিউরিটি কেড়ে নেওয়া হবে। কারণ বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন অর্ডার দেবে। মনে রাখবেন, মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষের নিরাপত্তা নিয়ে খেলবেন না। আমার সিকিউরিটি তুলে নিন, যদি সেরকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো, দেখি আপনারা কি করতে পারেন। আমার সিকিউরিটির দরকার নেই, আমি এসব গুন্ডা টুন্ডাকে ভয় পাই না। আর আমাকে বোম মেরেও কিছু করা যাবে না, আর বন্দুক মেরেও কিছু করা যাবে না। জন্মেছি একদিন, মৃত্যু একদিন হবে, বাট বিজেপিকে আমি দেখে ছাড়বো, এদের আমি ছাড়বো না। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু মন্তব্য। তিনি এই যা শোনালাম এইগুলোই মেন শোনানোর মতো বক্তব্য ছিল। আর বাকি তিনি কিছু কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন, কেন্দ্রীয় নীতির বিরোধিতা করেছেন, বিজেপিকে কয়েকটা ভাষায় আক্রমণ করেছেন এবং তারপরে যে ভোট, আগামী যে ভোট রয়েছে, ভোটের দিন সজাগ থাকার বার্তা তিনি দিয়েছেন। ইভিএম ঠিকঠাক আছে কিনা দেখার কথা নেতৃত্বকে বলেছেন। এই ধরনের মন্তব্য তিনি করেছেন।
তো মেনলি এই জিনিসগুলোই শোনা যাচ্ছিল, যেখানে আইএসএফ অর্থাৎ নওশাদ সিদ্দিকীর দল, অর্থাৎ ভাঙড়ে যেহেতু তৃণমূল কংগ্রেস 2021-এ আমরা সকলেই জানি জয়লাভ করেনি, সেখানে দাঁড়িয়ে সেই ভাঙড় কিন্তু ফিরে পেতে মরিয়া। তৃণমূলের ছোট অঞ্চলের নেতৃত্ব থেকে শুরু করে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রত্যেকেই কিন্তু নজর, এক্সট্রা করে নজর কিন্তু এই ভাঙড়ের প্রতি রয়েছে, এবং ভাঙড়টাকে ফিরে পাওয়ার জন্যই কার্যত অস্বীকার করার কোনো জায়গা নেই যেখানে শওকত মোল্লার মতো একজন হেভিওয়েট প্রার্থীকে নওশাদের বিরুদ্ধে নামানো হয়েছে। এবার অনেকেই বলছেন যে এই ভাঙড় কিন্তু নওশাদ সিদ্দিকীর জন্য একটু হলেও কঠিন হতে যাচ্ছে। 2021-এ লড়াইটা যতটা সহজ ছিল, এবার কিন্তু শওকত মোল্লা প্রার্থী হওয়ায় লড়াইটা কিন্তু কঠিন। যদিও সবাই বলছে বা বিভিন্ন যে যে এগুলো আর কি বলে ওটাকে, ওপিনিয়ন পোল যেগুলো রয়েছে, সেখানে কিন্তু এই আইএসএফ কে একটি মাত্র আসন দেওয়া হচ্ছে, এবং সেটা কিন্তু ভাঙড়ে। মানে আবারও যেটা ইঙ্গিত, যেটা যে ভাঙড় আবারও কিন্তু আইএসএফ এর দখলে যেতে পারে, কিন্তু তবুও চেষ্টা তো চালিয়ে যেতে হবে। আর সেখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়বাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন, ভাঙড়ের উদ্দেশ্যে বার্তা দিলেন। শুধু তিনি কেন, আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বারংবার এই ভাঙড় সম্পর্কে কথা বলতে, এবং যে কোনো উপায়ে ভাঙড়ে কিন্তু শওকত মোল্লাকে জিততে হবে, এমনটাই বার্তা দিয়ে গেলেন নেত্রী। বলবেন যদি কিছু বলার থাকে আজকের এই ভিডিও নিয়ে, এবং উনি যে মন্তব্যগুলো করলেন, আপনারা যদি এই মন্তব্যের প্রতি যদি কোনো মন্তব্য আপনাদের থেকে থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন N24 টিভি, আবার আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে।